নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনের দিগন্তে আজ আলো দেখাও। অন্ধরাত কর প্রভাত, আলো দেখাও। মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও। অপূর্ব এই গানের প্রতিটি শব্দ। আলো নদীর দেশ, কাব্যগীতির দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। দেশ থেকে এত দূরে থেকেও যেন সমস্ত হৃদয় দিয়ে অনুভব করলাম। সত্যিই তাই। আর সেই সাথে মনে পড়ল তাদের কথা, যারা এই নতুন সূর্য এনে দিয়েছেন আমাদের জীবনে। এখনকার প্রজন্ম কি তাদের কথা জানে? সেই সম্মুখ যোদ্ধাদের কথা, যারা দেশের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিংবা সেই সব দেশপ্রেমিকের কথা যারা নিজের অবস্থান থেকে যুদ্ধজয়ে অবদান রেখে গেছেন। নতুন প্রজন্মের জন্যই এবারের বিজয় দিবসের আয়োজনে আমরা তাদের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, যারা রয়ে গেছেন পর্দার আড়ালে। কিন্তু যাদের ত্যাগের কথা মনে না করলে বাংলাদেশের মুক্তির গল্প অপূর্ণই থেকে যায়। এই মানুষগুলোর কেউ হয়তো ছিলেন সাধারণ গৃহিণী, কেউ বা মাঝি, শ্রমিক, শিক্ষক,
কিংবা সাংবাদিক, দেশের জন্য সেই সাধারণের কাতার থেকেই তারা হয়ে উঠেছিলেন অনন্য সাধারণ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সেই নেপথ্য বীরদেরকে নিয়েই আজ আমাদের মুক্তির গল্পের এই পরিবেশনা। করুণা বেগম এক অকুতভয় নারী মুক্তিযোদ্ধা। যুদ্ধের নির্মম করাঘাত যাকে একজন সাধারণ গৃহিণী থেকে এক অসাধারণ মুক্তিসেনায় পরিণত করেছিল। স্ত্রী আর শিশু সন্তানকে রেখে করুণার স্বামী শহীদুল হাসান দেশের ডাকে যুদ্ধে অংশ নেন। একদিন খবর আসে রাজাকারের হাতে ধরা পড়েছেন শহীদুল। আফা আফা খবর শুনছ? শহীদ ভাইরে বলে রাজাকাররা দইরা লয়ে গেছে। জয়ন্তী নদীর ধারে শহীদ ভাইরে খাড়া করেছে মিলিটারিরা। তুমি তত্তরি আও। কি কইলি ইয়া? ও মোর আল্লাহ, মরি লইয়া চল মুন্নি, ও মুন্নি। জয় বাংলা। আল্লাহ গো, তোমার ওরা জানে মাইরা হালাইলো। এখন আমাকে মুন্নি কারে বাপ বলাইবে? হায় আল্লাহ, তুমি ওর বিচার হইরো। তোমার লাশ ধইরা কসম হল্লাম মুন্নির বাপ, তোমারে যারা মারছে আমি ওই হানাদারের বাচ্চাগুলারে শেষ কইরা হালামু। কসম হল্লাম মুন্নিরে আম্মাগো দাঁড়ে থুইয়া মুই ট্রেনিং লইতে যামু। ওই রাজাকার আর হানাদার গুলারে এই দেশের তো না লড়ানো পর্যন্ত মোর শান্তি নাই, শান্তি নাই। জাগো নারী জাগো, বন্যী শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বন্যী শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বন্যী শিখা। দিকে মেলিত বলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা। দিকে দিকে মেলিত বলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা। জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী। বিশুদাহন তেজে জাগো দাহিকা। জাগো নারী জাগো, বন্যী শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বন্যী শিখা। মুক্তি বাহিনীতে যোগ দিলেন করুণা বেগম। তিনি বরিশালের কুতুব বাহিনীতে গেরিলা যোদ্ধা হিসেবে গ্রেনেড, স্টেন গান ও রাইফেল চালানো শেখেন। কুতুব বাহিনীর অধীনের 50 জন নারী মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন তিনি। নভেম্বরের শেষে গৌর নদী থানার একটি সেতুর কাছে পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে হামলা চালানোর দায়িত্ব পড়ে করুণা ও তার দলের ওপর।
পর 5টি গ্রেনেড ছুড়ে আক্রমণের সূচনা করেন দলনেতা করুণা। 4 ঘন্টা প্রচণ্ড লড়াইয়ে 10 জন পাকিস্তানি সেনা হতাহত হয়। সেনাদের এলোপাথারি গুলির একটি এসে লাগে করুণা বেগমের পায়ে। যুদ্ধের সময় সঠিক চিকিৎসার অভাবে গুলির আঘাতে একটি পায়ের চলন শক্তি হারান করুণা। বাকি জীবন সেই পঙ্গুত্ব মেনে ক্রাচে ভর করে চলাফেরা করেন তিনি। 2009 সালের 22 জানুয়ারি মারা যান স্বীকৃতিবিহীন এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার বিভিন্ন পেশাজীবী মানুষকে নানানভাবে প্রভাবিত করেছিল। এই প্রভাব থেকে বাদ যায়নি অপরাধ জগতের মানুষরাও। অপরাধ জগতের আধার পেরিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের এমনই এক অনন্য নায়ক পিরোজপুর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা রইজউদ্দিন নাইয়া। কে ছিলেন এই রইজউদ্দিন? তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের শীর্ষ চোরা কারবারি। ভারত থেকে সুন্দরবনের মধ্য দিয়ে তিনি মালামাল পাচার করতেন। সুন্দরবনের প্রতিটি খাল ছিল তার নখদর্পণে। আরে তাড়াতাড়ি কর, ইন্ডিয়ান পুলিশ আইয়া পড়তে পারে। ভোরের আলো আহনের আগেই আমাকে সুন্দরবনে ঢুকতে হবি। এই মালগুলি বাংলাদেশে কাস্টমারের কাছে আজকাই পৌঁছাতে হবি। ওস্তাদ, মাল উঠানো শেষ, চলেন রওনা দিতে পারি। আল্লাহ ভরসা। শুনছেন নাকি দেশে তো বিরাট যুদ্ধ লাগিছে, সাবধানে থাকতে হবে। এই পাক হানাদারগুলো আমাদের পাশের গাঁয়ের বাড়িঘর সব পুরাই দিতেছে। আমাকে ওদিকে আসতেও দেরি নাই। এই হানাদারগুলানরে একটা শিক্ষা দিতে হবে। একদিন অনেক খারাপ কাজ করেছি, কিন্তু এইবার এলাকার মানুষগুলানের জন্য কিছু করতে চাই। পরশু আওনের সময় আমাদের এলাকার মহিলা, বুড়া মানুষ আর শিশুগুলানরে মুক্তি ক্যাম্পে নিয়ে আসতে হবে। তোরা গ্রামে গিয়ে খোঁজ লাগাতে পারিস কারা কারা আসতে চায়। ওস্তাদ, আমার ছোট ভাই তো মুক্তি বাহিনীতে ঢুকেছে। ওর কিছু গোলা বারুদ ইন্ডিয়া হইতে আনতে কইছে। আমরা অস্ত্রগুলো চালান করে দিলে পাকিস্তানি আর্মি ক্যাম্পে ওরা হামলা করতে পারবে। ঠিক আছে, তুই ওগরে খবর দিতে পারিস। যুদ্ধে বিপন্ন মানুষ আর মুক্তিযোদ্ধাদের সহায়তা করাকে রইজউদ্দিন নিজের জীবনের নতুন লক্ষ্য হিসেবে ঘোষণা করলেন। অপরাধ জগতের ছায়া থেকে বেরিয়ে তার নৌকার নোঙর এবার উঠল নতুন জীবনের আহ্বানে সাড়া দিয়ে। নোঙ্গর তোলো তোলো
পেছনের কথা বলো, পেছনের কথা বলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, এই আগে এই আগে সময় যে হলো হলো, এই আগে এই আবো, 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 এই আগে এই আবো। যুদ্ধের ৯ মাসের সময়কালে রয়জুদ্দিন ১৮টি নৌকায় প্রায় ৪০,০০০ মানুষকে ভারতে পারাপার করেন। তার সহায়তায় মুক্তিযোদ্ধারাও পায় যুদ্ধের নতুন রসদ। এক পর্যায়ে পাকিস্তানি হানাদার ও রাজাকাররা তার এই ভূমিকার ব্যাপারটি জানতে পেরে যায়, কিন্তু তাকে ধরতে না পেরে তারা ক্ষিপ্ত হয়ে পুড়িয়ে দেয় রয়জুদ্দিন ও তার স্বজনদের পিরোজপুরের বসত বাড়ি। দেখলি, কইছিলাম না, ঘরবাড়ি তো সব পুরাই দিতেছে। আমাগো লোকজন সব ঠিকঠাক আছি তো? টেনশন নাই ওস্তাদ, ভাবি, খালাম্মা, খালু সহ বাকি সবাইরে আমি আগের রাতেই ইন্ডিয়ান ক্যাম্পে রাখি আইছি। সাব্বাস বেটা, তালি পরে আর চিন্তা নাই। চল নাওগুলা অহন খালের মধ্যে লুকায় রাখি, অবস্থা ভালো হলি আবার চালান দিবনি। চলেন ওস্তাদ। চোরাচালানকারী থেকে নেপথ্য যুদ্ধের সাহসী নায়ক রয়জুদ্দিন নাইয়া তার বিশেষ অবদানের জন্য মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন যুদ্ধ পরবর্তী সময়ে। তিনি ২০০৩ সালের ১৫ই জানুয়ারি মৃত্যুবরণ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধে ও তার পূর্ববর্তী গণজাগরণে এক অনন্য ভূমিকা রেখেছিল বাংলার শিক্ষক সমাজ। তাদের মুক্তিকামী চিন্তা চেতনা প্রবাহিত হয়েছিল তাদের অজস্র ছাত্রছাত্রীর মধ্যে। ছাত্র শিক্ষকের এই ঐক্য বারবার রুখে দিয়েছিল পাকিস্তানি আগ্রাসনকে। এবারের কাহিনী এমনই এক শিক্ষককে নিয়ে, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এক অসম সাহসী গেরিলা যুদ্ধে। আমাদের গল্পের এই শিক্ষক বেনিলাল দাশগুপ্ত, যিনি মুক্তিযুদ্ধের সময় বেনি কমান্ডার নামে সুপরিচিত ছিলেন। একাত্তরের যুদ্ধের সময়টার শুরুতে বেনিলাল ছিলেন বরিশালের বানারীপাড়ার গাভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্যার, শুনছেন নাকি স্যার? বানারীপাড়ায় সবাইকে মেরে ফেলছে, হানাদাররা সব ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। বলিস কি? আক্কাস আলী আর সরস সমাদ্দার এই বাচ্চাগুলো হানাদারদের সাহায্য করতেছে। আমাদের এই রাজ্জাকপুরের দিকেও আসবে নাকি? তুই এক কাজ কর, তুই যে মোস্তানদাকে জানিয়ে আয়। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। স্যার, সব শেষ স্যার। খান সেনারা সবাইকে নরের কাঠি খালের পাড়ে ছবি তোলার কথা বলে নিয়ে গেছে, তারপরে এক লাইনে দাঁড় করিয়ে মেরে ফেলছে। বানারীপাড়ায় আর কেউ বেঁচে নাই। আমার আম্মা আব্বাকেও বাসা থেকে ডেকে নিয়ে গেছে, ওনারাও বোধহয় আর নাই। ছোট বোনটাকে নিয়ে আমি কোনো মতে জান নিয়ে পালায় আসছি স্যার। স্যার, আর্মির ডাক শুনে আম্মা গোয়াল ঘরে খেলতে বলেছে, আব্বাকে নিয়ে গেছে। আমি আর খুঁজে পাচ্ছি না ওটার পর। আপু আপু আম্মাকে চাই, আমার কাছে নিয়ে যাও না। হে প্রভু, আমাদের একই পরীক্ষায় ফেললে। তোরা আমার সাথে আয়। কান্না করে এখন আর লাভ নেই, আমাদের শক্ত হতে হবে, একত্র হতে হবে। আচ্ছা, এখানে হানাদারে চলে আসতে পারে, সবাইকে নিয়ে চলে বনের ধারে চলে যাই। ওখানে লুকিয়ে থাকলে আশা করি হানাদাররা আর খুঁজে পাবে না। পানিয়াপাড়ার হত্যাযজ্ঞে
রাজাকার দোসরদের সহায়তায় প্রায় 200 মানুষকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে পাকিস্তানি আর্মি। ছাত্রদের কাছে খবর শুনে খালের অপর পাড়ের ধানক্ষেত থেকে লুকিয়ে এই হত্যাযজ্ঞ কিছুটা নিজের চোখে দেখেন বেনিলাল। তার মনের মধ্যে জমে ওঠে ক্ষোভ ও ঘৃণা। প্রতিশোধের তাড়না তাকে সাহস যোগায় দেশের স্বাধীনতার জন্য লড়াই করার। আমি একজন মুক্তিযোদ্ধা। মৃত্যু পেছনে আগে ভয়াল বিশাল নখর মেলিয়া দিবস রজনী জাগে। কখনো সে ধরে রেজাকার বেশ, কখনো সে খান সেনা, কখনো সে ধরে ধর্ম লেবাস পশ্চিম হতে কেনা, কখনো সে পশি ঢাকা বেতারের সংরক্ষিত ঘরে, খ্যাপা কুকুরের মরণ কামড় হানিচ ক্ষিপ্ত স্বরে। আমি চলিয়াছি চিরনির্ভীক অবহেলি সব কিছু, নরমুণ্ডের ঢেলা ছড়াইয়া পশ্চাৎ পথ পিছু। ভাঙিতেছি স্কুল, ভাঙিতেছি সেতু, স্টিমার জাহাজ লড়ি। হান সৈন্যরা যে পথে যায় আমি সে পথের ওড়ি। ওরা ভাড়া করা ঘৃণ্য গোলাম, স্বার্থ অন্ধ সব। মিথ্যের কাছে বিকটে এসেছে স্বদেশের বৈভব। এ সোনার দেশে যতদিন রবে একটিও খান সেনা, ততদিন তব মোদের যাত্রা মুহূর্তে থামিবে না। মাঠগুলি কোন ফসলে ফসলে পরিবে রঙিন বেশ, লক্ষ্মীর ঝাঁপি গড়ায় ছড়ায় ঘুরিবে সকল দেশ। মায়ের ছেলেরা হবে নির্ভয়, সুখ হাসি ভরা ঘরে। দস্যুবিহীন এদেশ আবার শোভিবে সুষমা ভরে। পাকিস্তানি আর্মির আক্রমণ প্রতিহত করতে এলাকার তরুণরা বেনিলাল মাস্টারের কাছে দিক নির্দেশনা খোঁজে। বেনিলাল তাদের সবাইকে নিয়ে একটি গেরিলা বাহিনী গঠন করেন। আমরা এখন কি করব স্যার? আমাদের ঘরবাড়ি সব পুরায় দিছে। হানাদাররা রাস্তায় যাকেই পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, সবাইকে মেরে ফেলছে। আমরা কি এভাবেই মরবো? আমরা তো এভাবে মরতে চাই না স্যার। দরকার হইলে শুয়োরগুলোকে সাথে নিয়ে মরবো। হ্যাঁ স্যার, আমাদের একটা বুদ্ধি দেন, কিভাবে খান সেনাদের শায়েস্তা করা যায়। আমিও একথায় ভাবছি কয়েকদিন ধরে। আমাদের একত্র হয়ে ওদের মোকাবেলা করতে হবে। শুধু সংগ্রামে আর মুক্তি আসবে না, সশস্ত্র সংগ্রামে নামার সময় চলে এসেছে। ঠিক বলছেন স্যার। তাহলে আমরা কিভাবে শুরু করব? এমনভাবে ওদের নাস্তানাবুদ করতে হবে যাতে বুঝতে না পারে কারা কিভাবে মারছে। শিউলি, তুই এক কাজ কর, তোদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা যা আমাদের সঙ্গে যোগ দিতে চায় তাদের সবাইকে আজ রাতেই ওই কবরস্থানের পেছন দিকটা জঙ্গলে চলে আসতে বল। ওই দিকে হানাদারদের নজরটা একটু কম। আমি এখনই সবাইকে জানাচ্ছি স্যার। আর শরীফ, তুই মনা ডাকাতকে খবর দে। আমাদের কিন্তু অস্ত্র শস্ত্র লাগবে, সেগুলো ব্যবহার করাও শিখতে হবে। ঠিক আছে স্যার, আমি মনা ডাকাতের খোঁজ লাগাচ্ছি। আজ থেকে আমাদের প্রতিশোধ নেবার পালা শুরু। মরার আগে শুধু বুঝবে আমাদের উপর অত্যাচার করার করুণ পরিণতি। বেনিলালের নেতৃত্বে 150 জনের বেশি মুক্তিযোদ্ধা নিয়ে তৈরি হলো বেনি বাহিনী। এর মধ্যে নারী যোদ্ধারাও ছিলেন। বেনি বাহিনীর অসীম সাহসী অভিযানে বানারীপাড়া অঞ্চল নভেম্বরের শেষে শত্রুমুক্ত হয়ে যায়। ধারণা করা হয় বেনিলালের অসামান্য নেতৃত্ব
বাঁচিয়েছে অন্তত 50,000 মানুষের জীবন। বেনিলাল আজও আছেন তার প্রিয় বানারীপাড়া উপজেলায়। যুদ্ধের পর আর শিক্ষকতায় যাননি, বরং চেষ্টা করেছেন স্বনির্ভর ব্যবসা গড়ে তুলে দেশ গঠনে সাহায্য করতে। মুক্তিযুদ্ধে তার অসম সাহসিকতার পর্যাপ্ত স্বীকৃতি সরকারিভাবে মেলেনি, কিন্তু ইতিহাস ঠিকই সাক্ষ্য হয়ে আছে। বিজয়ের এই দিনে চলুন নতশিরে শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধ শিক্ষক বেনিলাল দাশগুপ্তকে। মন্দির শোভানো তবে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির শোভানো তবে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদ্বীপ আলোবী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা স্বর্গগত তারা এখনো জানে। স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদ্বীপ আলোবী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির মুখে জাগালো ভাষা, মৌনমলির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির মুখে জাগালো ভাষা, মৌনমলির মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে। মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমাদের এবারের যুদ্ধজয়ী নায়ক নারায়ণগঞ্জের জহিরুল হক মুন্সি ছিলেন একজন সাধারণ ডকিয়াত শ্রমিক। মুক্তিযুদ্ধের সময় দেশের ডাকে সাড়া দিয়ে তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানিদের সাক্ষাৎ জম। যুদ্ধের শুরুতেই সীমান্ত পেরিয়ে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে পুনরায় দেশে প্রবেশ করার পর থেকে শুরু হল গেরিলা যোদ্ধা জহিরুল হক মুন্সির অবিশ্বাস্য বীরত্বগাথা। নভেম্বরের শুরুতে গাইবান্ধার ট্রেজারি এলাকার পাকিস্তানিদের শায়েস্তা করার দায়িত্ব পড়ল কমান্ডার জহিরুল হক মুন্সির উপর। তিনি একটা বুদ্ধি বের করলেন। কলা বিক্রেতা সেজে এক ঝাঁকা কলা নিয়ে তিনি হাজির হলেন পাকিস্তানিদের ক্যাম্পে। ठोकरे में क्या है? सागर कला सर। दिखाओ हमें, कितने में बेच रहे हो? हाली 1 টাকা सर, निबेन?
अबे इतने ज्यादा क्यों? काम कितने होगा? আচ্ছা স্যার নেন, খুশি হয়ে যা দিবেন দিয়েন। ठहरो, पहले तुम खा के दिखाओ। আমি খাবো? ঠিক আছে স্যার। খুব মিষ্টি স্যার, নেন। ठीक है, दे दो। স্যার পয়সাটা স্যার। अबे साले भाग यहाँ से। ওয়াল্লাগা। জহিরুল হক মুন্সির ঝাঁকার 40টি কলার মধ্যে 30টিই ছিল বিষ মাখানো, আর বাকি 10টিতে ছিল চুনের সাদা মার্ক দেওয়া। সেই অপারেশনে মোট 28 জন হানাদার বিষক্রিয়ায় নিহত হয়। দেশমাতৃকাকে মুক্ত করার পথে সেটি ছিল এক অনন্য পদক্ষেপ। মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।
নভেম্বরের অপারেশনের সাফল্যের ধারাবাহিকতায় 9ই নভেম্বর মেঘালয় থেকে বাংলাদেশের বকশীগঞ্জে ঢুকলেন জহিরুল হক মুন্সী। গায়ে জোব্বা, মাথায় টুপি, মুখে নকল দাড়ি, গলায় কোরআন শরীফ ঝুলিয়ে এবারের সাজ একজন মাওলানার। কুখ্যাত পাকিস্তানি কমান্ডার মেজর আইয়ুব তখন বকশীগঞ্জে। মুন্সী মেজর আইয়ুবের জন্য একটি ঝুড়িতে কিছু ডিম আর বাদাম নিয়ে সোজা চলে গেলেন পাকিস্তানি ক্যাম্পে। आइए आइए मौलाना साहब, तशरीफ लीजिए। ধন্যবাদ আইয়ুব সাহেব, আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনার জন্য সামান্য তোহফা আনছি স্যার। बहुत खूब, बहुत खूब। মেজর সাহেব, আমাগো দেশটা ধ্বংসের থেকে বাঁচান, আপনারাই পারবেন স্যার। हमारे लिए दुआ करना मौलाना साहब, आप लोगों का कमालपुर भी हम आजाद कर देंगे। তাই নাকি স্যার? কিন্তু কেমনে করবেন? এইখানের মুক্তি শুনছি খুবই শক্তিশালী। बख्शीगंज से इस रास्ते से हम कमालपुर जाएंगे। 14 नवंबर रात 9 बजे हम कमालपुर आक्रमण करेंगे। भारतेर महेंद्रगंज पर्यন্ত প্রয়োজনে हम ऑपरेशन চালাবো। মুক্তিরা কুছ বুঝে ওঠার আগেই हम ওদের খতম করে দেব। বাহ, কি বুদ্ধি! কিয়া বাত, কিয়া বাত! আরও কিছু টুকটাক কথাবার্তা বলে মুন্সী বিদায় নেন। এরপর গোপন ওয়্যারলেসে 14ই নভেম্বরের এই আক্রমণের প্ল্যানের খবর জানান ব্রিগেডিয়ার হরদীপ সিংকে। মুন্সীর নেতৃত্বে 14ই নভেম্বর পাকিস্তানি বাহিনীকে অ্যাম্বুশের পরিকল্পনা করা হয়। মুন্সীর বাহিনী গোপনে 35টি মাইন পুঁতে রাখেন পাক সেনাদের যাওয়ার পথে। সেই মাইনের বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় 6টি জিপ, আর বকশীগঞ্জের যুদ্ধে নিহত হয় 108 জন পাকিস্তানি। এখানেই শেষ নয়, মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত নিরলসভাবে নিজের সর্বোচ্চ দিয়ে সংগ্রাম চালিয়ে গেছেন জহিরুল হক মুন্সী। গেঁথেছেন আরো অসংখ্য বীরত্ব গাথা। যুদ্ধ পরবর্তী দেশ সসম্মানে বরণ করে নিয়েছে এই অকুতভয় বীরকে, দিয়েছে বীরত্বের স্বীকৃতি। জহিরুল হক মুন্সী ভূষিত হয়েছেন বীর প্রতীকের মর্যাদায়, এবং একবার নয়, তার অকল্পনীয় বীরত্বের জন্য অনন্য স্মারক দুইটি বীর প্রতীক সম্মাননা। বিজয়ের এই দিনে সশ্রদ্ধ সালাম জানাই এই অপরাজয় বীরকে। এবার বলবো একজন অকুতভয় সংবাদকর্মী সেলিনা পারভিনের কথা, যিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অদম্য সৈনিক। 1969-এর রাজনৈতিক অস্থিরতায় যখন বাংলাদেশ উত্তাল, তখন সেলিনা পারভিনও ঝাঁপিয়ে পড়েছিলেন গণ অভ্যুত্থানের আন্দোলনে। সেই সময়টাতে নিজ উদ্যোগে বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে নিজ সম্পাদনায় সেলিনা পারভিন প্রকাশ করেন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা শিলালিপি। সেই পত্রিকায় ছিল স্বাধীনতার সপক্ষে বুদ্ধিজীবীদের লেখা, যার ফলে পাকিস্তান সরকারের রোষানলে পড়ে যান সেলিনা পারভিন ও শিলালিপি। মুক্তিযুদ্ধ শুরু হয়। যুদ্ধের সেই ভয়াবহ সময় দমাতে পারেনি সেলিনা পারভিনকে। শিলালিপির পরবর্তী সংখ্যা বের করার জন্য নিরলস কাজ করে চলেন তিনি। ভাই, শিলালিপির 3য় সংখ্যার কাজটা শুরু করে দিয়েছি, বুঝলি?
কিন্তু যুদ্ধ শুরুর পর ললনার সম্পাদক আর পত্রিকা বের করতে চাইছে না। এদিকে শিলালিপির জন্য লেখা জোগাড় করা শেষ। দেখ, হাশেম ভাই একটা দারুণ প্রচ্ছদ করে দিয়েছেন, বাংলাদেশের পতাকা আঁকা। দেখবি এই পত্রিকা দেশের স্বাধীনতাকামী মানুষদের মন ছুঁয়ে যাবে। বাহ, খুব সুন্দর প্রচ্ছদ হয়েছে তো। কিন্তু দেখি ছাপা, দিনকাল ভালো না। সরকার একবার ওয়ার্নিংও দিয়েছে, এবার কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। হ্যাঁ, সাবধানেই থাকবো, কিন্তু শিলালিপি ছাপাতেই হবে। আমাদের গ্রাহকরা নতুন সংখ্যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। সবাই স্বাধীন দেশের কথা আরও শুনতে চায়, স্বপ্ন দেখতে চায়। তাছাড়া এটার টাকা না পেলে মুক্তিবাহিনীর জন্য ওষুধ, কাপড় এগুলো আমরা কিভাবে ব্যবস্থা করব বল? ঠিক বলেছিস। রাজ্জাক ভাই জানিয়েছেন ওনারা কালকে রাতে আসার চেষ্টা করবেন যদি এলাকায় খানছেনারা না থাকে। আজকে তাহলে ওষুধগুলো আমরা রেডি করে রাখি, চল। হ্যাঁ হ্যাঁ, চল। কিন্তু অনেক আশা নিয়ে পরিকল্পনা করা শিলালিপির উপর নেমে আসে পাকিস্তানি সামরিক বাহিনীর খড়গ। হাশেম খানের প্রচ্ছদের জন্য সংখ্যাটিকে নিষিদ্ধ করে দেয় পাকিস্তান সরকার, শর্ত দেয় নতুন করে সাজানোর। তাদের হুঁশিয়ারি পুরোপুরি না মেনে শুধু প্রচ্ছদ পরিবর্তন করে অগাস্ট সেপ্টেম্বরের দিকে শিলালিপির শেষ সংখ্যা প্রকাশ করেন সেলিনা পারভীন। দেশবরেণ্য বুদ্ধিজীবীদের স্বাধীনতাকামী লেখা নিয়ে প্রকাশিত সেই সংখ্যা পড়ে যায় পাকিস্তানি দালালদের রোষানলে। তারপর আসে 13ই ডিসেম্বর। আসছি। সালাম আপা, আপনি কি সেলিনা পারভীন? এই চমৎকার পত্রিকাটাই কি আপনার? কি পত্রিকা দেখি? ও, শিলালিপি। জি, আমি এটার সম্পাদক। বলুন কিভাবে সাহায্য করতে পারি? কি সাংঘাতিক! এই পত্রিকাটার ব্যাপারে মেজর সাহেব খুবই আগ্রহী। উনার নাকি পত্রিকাটা অনেক পছন্দ হয়েছে। আপনার সাথে সাক্ষাতে বিস্তারিত আলোচনা করতে চায়, তাই আমাদের পাঠাইছে যেন আপনাকে সসম্মানে নিয়ে যাই। কি জানতে চান মেজর সাহেব? আর এখনই যেতে হবে নাকি? আমার ছেলেটা তো দুপুরে খাবে, আমি ওকে খাইয়ে তারপর যাই। আপা, মাত্র 2 মিনিটের ব্যাপার। মেজর সাহেব ওইখানেই গাড়িতে বসে আছেন, আপনার সাথে 2টা বাতচিত করবে, তারপর এসে মন ভরে ভাত খাওয়ায়েন। আচ্ছা, আমার ভাইটাকে বরং আমি একটু বলে আসি। এখান থেকেই বলেন, এই তো উনাকে দেখতে পাচ্ছি। উজির ভাই, আমার সাথে মেজর সাহেব নাকি দেখা করতে চাচ্ছেন, আমি একটু কথা বলে আসছি। তুই কিন্তু সুমনকে একটু দেখে রাখিস। আচ্ছা আপা, তুমি যাও, আমি দেখে রাখবো, তুমি চিন্তা করো না। চলেন আপা, এই দিক দিয়েই আসেন। চলেন, কোথায় আছেন মেজর সাহেব, দেখা করে আসি। সেই যে চলে গেলেন। এরপর সেলিনা পারভীনকে পাওয়া যায় স্বাধীন বাংলাদেশে 18ই ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমিতে। হ্যাঁ, তিনি রায়ের বাজার বধ্যভূমিতে পাওয়া একমাত্র নারী বুদ্ধিজীবী। পাকিস্তানি বাহিনী অন্যান্য বুদ্ধিজীবীদের সাথে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে 14ই ডিসেম্বর। গুলিতে, বেয়োনেটে ক্ষত বিক্ষত ছিল তার মৃতদেহ। খুব শীতকাতুরে সেলিনার পায়ে তখনও পড়া ছিল সাদা মোজা। এটি দেখেই তাকে শনাক্ত করে তার পরিবার। বাঙালি জাতির মুক্তির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তাকে সেই আপসীনতার মূল্য দিতে হয় প্রাণ দিয়ে।
আজ 14ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবসের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই সেলিনা পারভিন সহ সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে। করুণা বেগম, রয়জুদ্দিন নাইয়া, বেনিলাল মাস্টার, জহুরুল হক মুন্সি, সেলিনা পারভিন, এরকম চেনা অচেনা অজস্র মুক্তি সংগ্রামীর আত্মত্যাগে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি, পেয়েছি বিজয় দিবস। আমাদের মুক্তির গল্প কিন্তু এখানেই শেষ না। 1971 পরবর্তী সময়েও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণা জুগিয়েছে এবং জুগিয়ে যাচ্ছে। অন্যায় অনাচারের শেকল ভেঙে মুক্তির নতুন নতুন গল্পের জন্ম দিতে আশা করি আমাদের এই পরিবেশনা আগামী প্রজন্মের মাঝেও মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ছড়িয়ে দিতে সাহায্য করবে। যুদ্ধের পালা শেষে বিজয় উন্নত মাত্র সারা অনেক ত্যাগ, কষ্ট আর যন্ত্রণার সাগর পাড়ি দিয়ে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মাথা তুলে দাঁড়ালো বাংলাদেশের মানুষ। তাই তো
চারিদিকে বেজে উঠল বিজয়ের গান, সোনার বাংলাদেশের গান। আমি যাই তাও ভুলে না স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা আরো অনেক কঠিন, আর তাই সেই কঠিন দায়িত্ব আমরা দিয়েছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে, বলিষ্ঠ হাতে। তাই তো তারা বলছে, আমরা করব জয়, উই শ্যাল ওভারকাম। আমরা
না